বানের পানিতে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল, রামুতে ব্যবসায়ীর মৃত্যু। কক্সবাজারে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা। 11 উপজেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। বাড়িঘরে অনেক অনেক পানি, প্রায় 1 কোমর 1 খেল পর্যন্ত পানি। কোনো অনুদান কিছু আসে নাই, কিন্তু মানুষ অসম্ভব অসহায় বুঝছে। এতটুকু পানি হয়ে যায়, আমরা চাই টিপসই একটা বেরিবান চাই, আমরা আর কিছু চাই না। রেকর্ড বৃষ্টিতে রাজধানীতে আজও জলাবদ্ধতা। পানির নিচে সড়ক অলিগলি, জলজট ও যানজটে জনভোগান্তি চরমে। পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না মুক্তি। তারা জায়গা জায়গা গর্ত, হাঁটতে গেলে পড়ে জায়গা। রিক্সার যাতায়াত ভাড়া যদি রিক্সাতে যাওয়া হয়, বাড়তি টাকা আমাদেরকে গুনতে হয়। সব জায়গায় পানি, পুরো ড্রেনে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আসাই যাচ্ছে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশ। বরিশালে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী করলেন বৃক্ষরোপণ। জুলাই হত্যা মামলায় আবু দীপুমণি সহ 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে। চলতি মাসেই অভিযোগ দাখিল। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। প্রতিটি উপজেলা হাসপাতাল হবে 101 শয্যার। চলতি বছরে বসানো হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ওয়াশিংটনের আক্রমণে কয়েকজন হতাহত। জবাবে জর্ডান সহ 5 দেশে মার্কিন ঘাঁটিতে আঘাত আইআরজিসির। এবং হাড্ডাহাড্ডি লড়াই শেষে সেমিফাইনালের মঞ্চে ফিফা বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, দ্বিতীয় সেমিতে 2 চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তাণ্ডবে বিপর্যস্ত কক্সবাজার। রামুতে বানের জলে ভেসে প্রাণ গেছে ব্যবসায়ীর। পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। ক্ষয়ক্ষতির হিসেব কষছেন দুর্গতরা। ত্রাণের অপেক্ষায় থাকা বানভাসী মানুষের কাছে সহায়তা পৌঁছানোর চেষ্টায় প্রশাসন। বুলবুল রেজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। রোববার রাতেও চকরিয়ার লক্ষারচর ইউনিয়নে প্রবেশের এই মূল সড়কটিতে ছিল কোমর সমান পানি। বৃষ্টি থেমে যাওয়ায় সড়ক থেকে নেমে গেছে পানি, যদিও স্কুল কলেজ ইউনিয়ন পরিষদের মাঠে এখনো পানি। পেকুয়া সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নূর, বয়স 85। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি। 7 সদস্যের পরিবার নিয়ে বেকায়দায় তিনি। ত্রাণের আশায় দীর্ঘক্ষণ তাকে অপেক্ষা করতে দেখা যায় মূল সড়কে। বৃষ্টি কমে যাওয়ায় পানি নামতে শুরু করলেও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘরবাড়ি এখনো পানির নিচে। বন্যার পানিতে আটকে থাকা মানুষের দিন কাটছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। জেলা প্রশাসনের পাশাপাশি দুর্গম এলাকায় পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বিজিবি। এদিকে কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে ভেসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, বৃষ্টি আর না হলে দ্রুত সময়ের মধ্যে নেমে যাবে বন্যার পানি। কক্সবাজার জেলায় বন্যা নতুন নয়। কম বেশি প্রতি বছরই এই জেলার বাসিন্দাদেরকে বন্যার কবলে পড়তে হয়। বানভাসী মানুষরা বলছেন এর টেকসই সমাধান চান তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও যোগাযোগ বিচ্ছিন্ন 3 পার্বত্য জেলা। দুর্গম এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। এদিকে পার্বত্য এলাকা ছাড়াও টানা বৃষ্টিতে বিভিন্ন জেলা শহরে দেখা দেয় জলাবদ্ধতা। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও ডুবে আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ।
শুধু সাতকানিয়া নয়, চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশের বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। সোমবার সকালে দুর্গত এলাকায় বিমান বাহিনী ও সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় ত্রাণ। সরকার দুর্গত মানুষের পাশে আছে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। NSWC PSC এর তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল ইসলাম জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই অত্র অঞ্চলে ত্রাণ বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই যে বানবাসী সর্বস্তরের মানুষদেরকে আমরা আছি এবং যতদিন পর্যন্ত পানি না নামবে আমরা আপনাদের পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও বিভিন্নভাবেই কাজ করছে। এদিকে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখা গেছে বান্দরবনে, তবে ভারী বর্ষণ না হওয়ায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কাটেনি দুর্ভোগ। ঘরে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়েছে আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিস। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ ইউনিয়নে পানি নেমে গেছে। বেশ কিছু বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পশ্চিম লাইলাঘোনা ইউনিয়নে এখনো পানিবন্দী 1.5 শতাধিক পরিবার। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অভ্যন্তরীণ ও গ্রামীণ সড়ক। এখন পরিষ্কার করছি, এখন যাইতেছি, তাও বাসায় পানি আছে। বন্যার পানিতে খুবই সমস্যা, এখন বাড়িতে যেতে পারছি না। পাহাড়ি ডলে সুনামগঞ্জের তাহিরপুর বিশম্ভপুর সড়কের মোকামবাড়ির শক্তিয়ার খোলা অংশের 100 ও 300 মিটার সড়ক ডুবে গেছে। বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। এদিকে সোমবার ভোর থেকে টানা বৃষ্টিতে বগুড়া, গাইবান্ধা, কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা তৈরি হয়। পানিতে তলিয়ে যায় প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। এখন পর্যন্ত নেয়নি, আমরা এই যে পানিতে অনেকগুলো পরিবার পানির মধ্যে কষ্ট করতেছি এখনো। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। চলাচলে তৈরি হয় ভোগান্তি। তানজিল হাসনাত, সময় সংবাদ। বৈরী আবহাওয়ার বিস্তারিত জানবো। কক্সবাজারের চকরিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা, রামুতে সুজাউদ্দিন রুবেল, চট্টগ্রামের সাতকানিয়ায় পার্থপ্রতিম বিশ্বাস এবং হবিগঞ্জে রাশেদ আহমদ খান। শুরুতেই প্রথমে যাব রেজার কাছে। প্রায় এক সপ্তাহ পর কক্সবাজার জেলার পেকুয়া এবং যে চকরিয়া দুটি উপজেলা, এই উপজেলার মানুষ কিন্তু রোদের দেখা পেয়েছে। অর্থাৎ গতকাল বিকেল পর্যন্ত টানা বর্ষণ ছিল, তারপর থেকে বৃষ্টি থেমে যায়। আজকে সকাল থেকেই কিন্তু রোদ দেখা দিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে বন্যার পানি নিম্নাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছিল, সেখান থেকে পানি নামতে শুরু করেছে। এটি একটি ভালো খবর। তবে এর পাশাপাশি আরও একটি খবর জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশেষ করে পেকুয়া উপজেলার কিছু দুর্গম বা প্রত্যন্ত এলাকা রয়েছে, যেখানকার বাসিন্দারা এখনও পানিবন্দী হয়ে আছেন। কারণ এই এলাকাগুলো এমনিতেই নিম্নাঞ্চল হওয়ার কারণে বেশি পানি, বৃষ্টির পানি বেশি জমেছিল এবং এই এলাকার যারা বাসিন্দা তারা তাদের প্রত্যন্ত এলাকা থেকে মূল সড়কে আসার কোনো ব্যবস্থা না থাকার কারণে একমাত্র নৌকাই এখন তাদের ভরসা। আমরা একটু আগে দেখেছি বিজিবি 11 ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি টিম তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে নৌকায় করে সেই দুর্গম বা প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন। তারা বলছেন যে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য যদি ড্রোনের ব্যবহারও করা হয়, সেই ড্রোনের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে এই খাদ্য সহায়তা বা ত্রাণ সহায়তা সেটি পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে বানভাসী মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যেটি পানি কমতে শুরু করলেও ক্ষত চিহ্নগুলো কিন্তু ভেসে ওঠে, অর্থাৎ ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি তারা নিরূপণের চেষ্টা করছেন। অনেকে যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন তারা তাদের বাড়ির খোঁজ খবর নিচ্ছেন, কী অবস্থায় আছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে যারা ছিলেন তারাও কিন্তু তাদের নিজেদের বাড়িতে ফিরতে শুরু করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 450 মেট্রিক টন চাল এবং নগদ 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি আছে। তবে একদম প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে খুঁজে পেতে একটু বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল রয়েছেন রামু উপজেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে রুবেলের কাছে যাচ্ছি।
কক্সবাজারে বৃষ্টি হচ্ছে না, এটা সবার জন্য আসলে সুখবর, কিন্তু এখনো পর্যন্ত রামুর প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বন্যার পানি অনেক জায়গায় নেমেছে। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজার টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি এলাকায়। ঠিক দেখতে পাবেন এখনো পর্যন্ত হাঁটু সমান পানি, অনেক সময় কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে, কিন্তু এখান থেকে কোনোভাবে পানিগুলো নামছে না। এসব এলাকার মানুষজন কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকের হাঁস মুরগি যে গরু ছাগল রয়েছে সব কিন্তু অনেক উঁচু স্থানে রাখা হয়েছে। এভাবেই কিন্তু অনেক স্থান থেকে পানি নামলো আমরা লক্ষ্য করছি মিঠাছড়ি আশপাশ এলাকায় সেটি পানিগুলো নামছে না। তবে এটার জন্য আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, যেহেতু রেল লাইন হয়েছে, রেল লাইনের নানা ধরনের যে কালভার্ট করার কথা, তো পানির যে বন্দি অবস্থায় সেটি কোনোভাবে নামছে না। আপনারা ঠিক দেখতে পাবেন আমরা যে বিপুল এখানকার ওই গ্রামের প্রায় শতাধিক গ্রাম কিন্তু এখনো পর্যন্ত ডুবে রয়েছে। সেই ডুবে যাওয়ার ঘর বাড়িতে অনেকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে, আবার অনেকে ফিরেছে। তবে সবাই না ফিরে এখানে যেহেতু একটু উঁচু জায়গায় রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু ঘরবন্দি অবস্থায় অনেকে রয়েছেন, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জেনেছি, এই পর্যন্ত কক্সবাজারে গত এক সপ্তাহে কক্সবাজারে প্রায় 30 জন পাহাড়ধস পানির ঢলে ভেসে যাওয়া কিংবা মাটির ঘর দেয়াল চাপা পড়ে 30 জনের বেশি মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে এটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। স্বস্তির কথা হচ্ছে, এক সপ্তাহেরও বেশি সময় পর চট্টগ্রামের সাতকানিয়ার যে অংশটিতে আমরা দাঁড়িয়ে আছি এখন, বা সাতকানিয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং আরেকটি স্বস্তির খবর হচ্ছে, গত 8 থেকে 9 দিন ধরে টানা যে বর্ষণ ছিল, আজকে সকাল থেকে কিন্তু সেই বর্ষণটি আমরা দেখিনি এবং রোদও উঠেছে। তো সেক্ষেত্রে বলা যায় আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এই চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীর। তবে যে অংশগুলো রয়েছে বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে সমতলের যে এলাকাগুলো রয়েছে এবং যেখানে সাধারণ মানুষের বসবাস, সেই সব জায়গা কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমরা এখানে আসার পর দেখেছি, আমরা এখন আছি সাতকানিয়ার নয়াখালের যে মুখ, সেই জায়গাটির মুখটিতে কিন্তু আমরা এখন অবস্থান করছি এবং আমরা বিভিন্ন গ্রামেও ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি বিস্তীর্ণ এলাকা এখনো কিন্তু গ্রামগুলো এখনো প্লাবিত, সাধারণ মানুষ এখনো মানবেতর জীবন যাপন করছে। অনেকে অভিযোগ করে বলেছেন আসলে যারা ত্রাণ পাচ্ছে তারা সামনের দিকের কয়েকটা ঘর ত্রাণ পাচ্ছে, কিন্তু পিছনে বিস্তীর্ণ এলাকা কিংবা দুর্গম এলাকায় যারা রয়েছে তারা ত্রাণ পাচ্ছে না। তবে আমরা যেটি দেখছি, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেও অনেকে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন খাবার পানির বোতল নিয়ে এসেছে। যেসব পরিবার এখনো পর্যন্ত কোনো ধরনের ত্রাণ পায়নি সেখানেও তারা তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতাটুকু হাত বাড়িয়ে দিবে। তবে আমরা দেখছি ত্রাণ দিতে অনেক বেগ পেতে হচ্ছে, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু 15 ফুটেরও বেশি পানি কিন্তু রয়ে গেছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীতে সবচেয়ে বেশি কিন্তু বন্যা হয়েছে এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি বিমান বাহিনীর পক্ষ থেকে এখানে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় যিনি সাংসদ চন্দনা এসে তিনিও কিন্তু ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তো সেক্ষেত্রে বলা যায় আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি হবিগঞ্জ, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের এ পর্যন্ত 35টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এই প্লাবিত হওয়ার পর থেকে আমরা দেখেছি যে হবিগঞ্জের যে সাধারণ মানুষ যারা পানিবন্দী হয়েছেন তারা যে একটি দুর্ভোগে রয়েছেন। এই দুর্ভোগ তারা জানিয়েছেন যে আসলে যে গত বৃহস্পতিবার হবিগঞ্জের 2টি বাঁধ এখানে ভেঙে যাওয়ার পর, খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে যাওয়ার পর এখানের প্রায় 35টি গ্রাম পানিতে প্লাবিত হয় এবং এই পানিতে প্লাবিত হওয়ার পর থেকে যারা পানিবন্দী আছেন তাদের কাছে এ পর্যন্ত তেমন কোনো ত্রাণ সহযোগিতা আসেনি বলে তারা জানিয়েছেন। পানিবন্দী অনেকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে 35টি গ্রাম বিশেষ করে বেশি প্লাবিত হয়েছে, এই এলাকাগুলোতে আশানুরূপ যতটুকু তারা সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে ত্রাণই তারা পাননি এবং তারা জানিয়েছেন তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে গত 2 দিন থেকে বৃষ্টিপাত কম হওয়াতে
বিভিন্ন এলাকার পানি যে বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে, কিন্তু পানি কমার পরও বন্যার যে ক্ষত রয়ে গেছে সাধারণ মানুষের মাঝে চরম দুর্ভোগের মধ্যে তারা দিনাতিপাত করছেন। অনেকেই নিজেদের বাসা বাড়িতে কোনো খাওয়ার তারা পাচ্ছেন না, এবং বিশেষ করে তারা জানিয়েছেন যে সরকারি যদি জরুরি সহযোগিতা না করা হয় তাহলে তারা অনেক বিপাকে পড়বেন। আর সরকারি দপ্তর থেকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদের সাধ্যমতো তারা ত্রাণ সহযোগিতা করার চেষ্টা করছেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যার্তদের সর্বশেষ খবর। হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খান। এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং তার আগে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল এবং বুলবুল রেজা আমাদেরকে বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন। বন্যা কবলিত 11টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বন্যায় সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি। সারা দেশের মতো বৈরী আবহাওয়ার কবলে রাজধানী ঢাকাও রেকর্ড বৃষ্টিতে আজও জলমগ্ন। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় সড়কে জমেছে পানি, সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজটের ভোগান্তি। ডিএসসিসি প্রশাসক বলছেন, পলিথিন ব্যবহার বন্ধ না হলে মিলবে না জলজট থেকে মুক্তি। এদিকে জুলাই জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের। আর সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চল সহ 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আষাঢ়ের বিদায় লগ্নে টানা বর্ষণে রাজধানীর নিচু এলাকায় জমেছে পানি। সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও জীবিকার তাগিদে বের হওয়া নগরবাসীকে পড়তে হয় বিপাকে। প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই থই থই পানি। ড্রেনের নোংরা ও বর্জ্য মিশ্রিত পানি মারিয়েই গন্তব্যে ছোটেন নগরবাসী। পানির জন্য রাস্তার জায়গা জায়গা গর্ত, হাঁটতে গেলে পড়ে জায়গা পিছ লাগে, খুবই জনদুর্ভোগ। অফিসে যাওয়া আসা শুরু করে সব জায়গায় পানি, পুরো ড্রেনে এই হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আসাই যাচ্ছে না। আজকে পরীক্ষাটা অফ রাখলে সবচেয়ে ভালো হতো। জলাবদ্ধতায় ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তায় বিকল হয় বিভিন্ন যানবাহন, তাই জলজটের সঙ্গে যোগ হয় তীব্র যানজট। জলাবদ্ধতা হয়, আপনার রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া দ্বিগুণের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। 20 টাকার ভাড়া 50 টাকা 100 টাকা পর্যন্ত হয়ে যায়। ওরে বাবা, 200-250 টাকা ভাড়া, এবারে ইয়র গাড়িতে গেলে 20 টাকা 50 টাকা। রাজধানীর এই জলবন্দি দশার জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দুষছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর দখল হওয়া খালের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা উত্তরাধিকার সূত্রে পাওয়া দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, পলিথিন বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। এদিকে গেল 27 ঘন্টায় রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি এবং সিলেট, সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে 15ই জুলাই পর্যন্ত তীব্রতা কম থাকবে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এই হলো আবহাওয়া। উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গাতে, বিশেষ করে সিলেট বিভাগীয়, ময়মনসিংহ বিভাগীয় জায়গাতে
বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে এবং উত্তরাঞ্চলেও কয়েকটি নিম্নাঞ্চলে তিস্তা ধরলা অববাহিকাতে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে পরবর্তী সময় এই পানি 48 ঘন্টা পরবর্তী সময় এখানেও পানি হ্রাস পেতে পারে এবং সামগ্রিকভাবে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। গত 24 ঘন্টায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পেয়েছে। এতে 3 পার্বত্য জেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শাহজাদপুরে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাব তার কাছে। সাব্বির, কয়েকদিনের টানা বর্ষণে গুলশান লেকের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেই মুহূর্তে আসলে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ, এই অংশে দুটি জায়গায় আসলে রাস্তা ভেঙে পাশের লেকে আসলে পানি প্রবাহিত হতে শুরু করে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ, সেই জায়গায় দুটি অংশে রাস্তা ভেঙে গেছে এবং এই জায়গা দিয়ে অর্থাৎ এক পাশে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে এবং সেটি মূল সড়ক দিয়ে অপর পাশের অর্থাৎ গুলশান লেকের যে অপর পাশ রয়েছে সেই পাশটিতে প্রবাহিত হতে আমরা দেখছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই কারণে কিন্তু এই লিংক রোডের যে স্বাভাবিক যান চলাচল তা ব্যাহত হয়েছে, কারণ এক পাশে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, যে কারণে এই পাশটি যান চলাচল বন্ধ করা হয়েছে নিরাপত্তার কথা বিবেচনা করে। যে কারণে সড়কের লিংক রোডের যে একটি পাশ, এক পাশ দিয়েই আসলে অর্থাৎ দুই পাশের যে যানবাহন চলাচলের কথা সেটি একটি মাত্র লেন দিয়ে চলাচল করার কারণে কিন্তু এই অংশটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এখান দিয়ে যাতায়াতেও বেশ বিঘ্ন ঘটছে, আমরা এমনটিই দেখেছি। মূলত আসলে গুলশান লেকের যে এই অংশটি রয়েছে সেখানে স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা যেটুকু তার চেয়ে অতিরিক্ত পানি হয়ে যাওয়া জলাবদ্ধতা তৈরি হয় এবং তার পরবর্তীতেই গুলশান লেকের যে গুলশান লিংক রোডের যে শাহজাদপুর অংশ সেখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তারপর থেকেই আসলে এভাবে পানি প্রবাহিত হচ্ছিল। এরই এক পর্যায়ে গতকাল এই অংশটি অর্থাৎ লিংক রোডের একটি অংশ প্রথমে ভেঙে লেকের দিকে পড়ে যায় এবং পরবর্তীতে আরেকটি অংশে ভাঙন দেখা দেয়। এই মুহূর্তে আসলে এই ভাঙন অবস্থায় এখন পর্যন্তও কিন্তু পানি যে ওভারফ্লো তা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই জায়গায় আমরা দেখেছি যে এই কেন্দ্র করে উৎসুক জনতাও বেশ ভিড় করছে। একই সঙ্গে সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে, এমনটি আমরা দেখেছি। তো মূলত এই মুহূর্তে একটি লেন অর্থাৎ সড়কের এই লেনটি বন্ধ থাকার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল বেশ বিঘ্ন ঘটছে। তো এই ছিল আমার কাছে গুলশান লিংক রোডের শাহজাদপুর থেকে সর্বশেষ খবর। রাজধানীর শাহজাদপুর থেকে দিন মোহাম্মদ সাব্বির। বিএনপির কাছে সকল ক্ষমতার উৎস জনগণ। যতদিন জনগণ সঙ্গে থাকবে ততদিন কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশকে। বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য কাজ করা জরুরি। বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারে আসার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোরের নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সমাবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। সারা পৃথিবীতে আবহাওয়ার সমস্যা কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে। এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। সরকার প্রধান বলেন, রাজনৈতিক বক্তব্যের চেয়ে এখন
দেশের জন্য কিছু করা জরুরি। আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়নকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। কর্মসূচি বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। থাকবে বিএনপি ততদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইমরুল হাসান, সময় সংবাদ, বরিশাল। 1 আগস্ট প্রথমবার ঢাকা উৎসব উদযাপন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। লালবাগ কেল্লায় মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নগর ভবনে ঢাকা উৎসব আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। বলেন, ঢাকার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সবাইকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যকে ধারণ করেই একটি আধুনিক ও সমৃদ্ধ ঢাকা গড়ে তুলতে চায় সিটি কর্পোরেশন। সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সে আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটার উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন। ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সব কিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। অপ্রয়োজনীয় সিজারিয়ান রোধের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রতিটি উপজেলা হাসপাতাল 101 শয্যা করে চলতি বছরই স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজি ল্যাব। এছাড়া হাবের প্রকোপ কমে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে অধিকাংশ শিশুর মৃত্যু হচ্ছে জটিল নিউমোনিয়ায়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবায়। নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ নানান উদ্যোগ নেয় সরকার। চিকিৎসা সেবার পরিধি বাড়াতে এবার একগুচ্ছ নতুন নীতি নির্ধারণের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীতে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যা করা হচ্ছে। স্থাপন করা হবে আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব। We are going to establish the pathology laboratories in each and every Upajala hospital by this year, and we are going to import the equipments this month. We are going to extend the kidney dialysis up to the Upajala hospital. You will be happy to hear that from my speech in the last week, under the instruction of our Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to extend the kidney dialysis system, 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital, and 10 dialysis beds in the Upajala level hospital to give the dialysis service to the people of our country. মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে একসময়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর যে সহজলভ্যতা ছিল তা আবার ফিরিয়ে আনা হবে। আমরা চাই আমাদের মেয়েদেরকে হসপিটাল থেকে বাইরে ডেলিভারির ব্যবস্থা করতে, normal delivery, so that our ultimate end, that is the babies should get their mother's shal দুধ। পরে তেজগাঁয়ের কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমে এসেছে হামের প্রকোপ। বর্তমানে যেসব মৃত্যু হচ্ছে সেগুলো জটিল নিউমোনিয়ার কারণে। দেখেন, এটা তো নিউমোনিয়া, এখন কিন্তু এটাকে হাম বলতে পারেন না।
আমের প্রকোপটা যে কমেছে, ইট হ্যাজ বিন অ্যারেস্টেড। 500,000 হাম তো সবসময় হতেই থাকে, আমারও হাম হয়েছে। এদিন নির্ভুল সিবিসি পরীক্ষা নিশ্চিত ও উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে একটি কোম্পানির পক্ষ থেকে 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন অনুদান দেওয়া হয়। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে এবার আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান সহ আওয়ামী লীগের 10 সাবেক এমপি মন্ত্রীর। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ 21 জুলাই দাখিল করা হবে বলে জানান তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে এখন পর্যন্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও হাসানুল হক ইনুর বিচার শেষ হয়েছে। এর মধ্যে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছরের সাজা হয়েছে হাসানুল হক ইনুর। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে এবার সাবেক প্রভাবশালী 5 মন্ত্রী সহ আওয়ামী লীগ সরকারের অন্তত 10 জন এমপি মন্ত্রীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েই পর্যালোচনা শুরু করেছে প্রসিকিউশন। এ মাসেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। তদন্তের অগ্রগতি বলতে দেখেন, দল হিসেবে যখন একটা অর্গানাইজেশনকে যখন আপনি চার্জ করবেন, তখন এই অর্গানাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয়ই কিন্তু তার আনতে হবে। এটা তো একটি দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার সাথে হয়তো সম্পৃক্ততা আছে, সে কারণে এগুলো একটু সময়ের প্রয়োজন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্টটা যাচাই বাছাই করছি এবং সেটি দেখার পরে আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা যদি দেখি ইনভেস্টিগেশন সব ঠিকঠাক আছে এবং ইনভেস্টিগেশনের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে, তাহলে আমরা সেই রিপোর্ট গ্রহণ করব। সেটা 21 তারিখই হতে পারে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 6টি মামলা রায় হয়েছে, আর বিচারাধীন রয়েছে 24টি মামলা। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। কঠিন লড়াই পেরিয়ে শেষ চারে এখন ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে খেলবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল। প্রথম সেমিতে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টায়। আর দ্বিতীয় সেমিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে এই দু দলের মহারণ শুরু হবে বুধবার রাত 1টায়। দেখতে দেখতে শেষ হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 104 ম্যাচের মহাযজ্ঞ এখন এসে দাঁড়িয়েছে শেষ চারে। ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। সবার নজর এখন আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইউরোপ কাঁপাবে ফ্রান্স ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বে খুব একটা চাপ নিতে হয়নি আর্জেন্টিনাকে। তবে নকআউটের প্রতিটা ম্যাচই সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন করে ম্যাচ জিততে হয়েছে মেসিদের। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারায় স্ক্যালেনির দল। শেষ 16তেও মিশরের বিপক্ষে একই ব্যবধানের জয়, তবে বিতর্কিত সেই ম্যাচের রেশ এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের পথ ছিল কাটায় ভরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেল, পরের ম্যাচে ঘানার বিপক্ষে ড্র করে বিপাকে পড়ে 3 লায়ন্স। রাউন্ড অফ 32-এ কঙ্গো নিয়েছে কঠিন পরীক্ষা। এরপর শক্তিশালী মেক্সিকোকে 3-2 গোলে হারায় 3 লায়ন্স। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে 2-1 গোলের নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে টুখেলের দল। পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়ে খেলেছে ফ্রান্স। খুব সহজেই পার করে গ্রুপ পর্ব। রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 জয়ে খুব একটা চ্যালেঞ্জ নিতে হয়নি। কিন্তু শেষ 16-তে প্যারাগুয়ের সঙ্গে 1-1 গোলের জয় তুলতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে এমবাপ্পে দেমবেলেদের। আর কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কোকে 2-0 গোলে হারিয়ে শেষ 4-এ জায়গা করে নিয়েছে লেস ব্লুস।
অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দে কঠিন পরীক্ষা নেয় স্পেনের। সহজ ছিল না লা রোহাদের সেমিফাইনালের পথ। শীর্ষ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে বিদায় করে ইয়ামালরা। আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে লুই দে লা ফুয়েন্তের দল। এখন আর ভুলের সুযোগ নেই। 90 মিনিটের এক লড়াই বদলে দিতে পারে পুরো ইতিহাস। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা। আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই ইতিহাসের ব্যতিক্রম হবে না বলে আশা সমর্থকদের। দীর্ঘ 21 বছর পর থ্রি লায়ন্সের মুখোমুখি হবে আলবি সেলেস্তেরা। মেসিদের জন্য জয় পাওয়াটা আদৌ কি সহজ হবে? যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষকে স্পেন নাকি ফ্রান্স? শুনতে কিছুটা অবাক লাগলেও অনেক আর্জেন্টিনা সমর্থক কিন্তু এরই মধ্যে এই আলোচনা শুরু করে দিয়েছেন। এর পেছনে একটা কারণও রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালে এর আগে যতবারই খেলেছে প্রত্যেকবারই তারা জয় তুলে নিয়েছে। তার মানে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা অপরাজেয়। এবার আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা ফুটবল দল। সবাই প্রত্যাশা করছেন লিওনেল মেসি এবং তার দল যে ফর্মে রয়েছে এবারও একটা সহজ জয় তুলে নিয়ে তারা পা রাখবে বিশ্বকাপের ফাইনালে। এ কারণেই এই আলোচনাটা চলছে যে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে তারা চায় নাকি স্পেনকে। কিন্তু সমর্থকরা যেভাবে আলোচনা করছে আদৌ কি ম্যাচটা ততটা সহজ হবে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য? ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ 21 বছর পর কোনো ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। এর আগে আমরা দেখেছি বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড যতবারই মুখোমুখি হয়েছে একটা ক্লাসিক ম্যাচ উপহার দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে 5 বার লড়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এর মধ্যে 3 জয়ে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্স। সবশেষ 2002 বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেখানে 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছিল ডেভিড বেকহ্যামের দল এবং সেই গোলটাও কিন্তু করেছিলেন ডেভিড বেকহ্যাম। নাটকীয়ভাবে কিন্তু বেকহ্যামের গোলেই সেবার বিশ্বকাপে পা রেখেছিল ইংল্যান্ড। এর আগে 98 বিশ্বকাপে ডেভিড বেকহ্যাম কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন। লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন এবং ম্যাচটা শেষ পর্যন্ত হারতে হয়েছিল। লিওনেল মেসি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি তার ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের এই দলটা দারুণ কিছু ম্যাচ খেলেছে এবং হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যাম যেভাবে তারা পারফর্ম করছেন প্রতি ম্যাচে এবং গোল্ডেন বল এবং গোল্ডেন বুট দুইটারই এখন পর্যন্ত যোগ্য দাবিদার হিসেবে কিন্তু রয়েছেন এই দুই ফুটবলারই। ইংল্যান্ড গেল কয়েকটা আসর বিশ্বকাপ এবং ইউরোতে কিন্তু ফাইনাল এবং সেমিফাইনাল খেলেছে। একটা ভালো ছন্দে রয়েছে এই ইংল্যান্ড দল। এবার জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। নিশ্চিতভাবে ইংল্যান্ডও চাইবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে তারা বিশ্বকাপের ফাইনাল খেলতে চাইবে এই যুক্তরাষ্ট্রের মাটিতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিভিন্ন পদে পদোন্নতি দিতে অনিয়মের অভিযোগ উঠেছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। তদন্ত শেষে গেল বছরের ডিসেম্বরে এর সত্যতা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বঞ্চিতদের পদায়নের নির্দেশ দেয়া হলেও এখনও তা আলোর মুখ না দেখায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। জোরপূর্বক বদলির ঘটনার অভিযোগও তুলেছেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ টিআইবির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। সাইফুল ইসলামের রিপোর্ট। নিজ ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গেল বছরের 17 ডিসেম্বর আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় আর্থিক বিভাগ। একই সঙ্গে দেয়া হয় যোগ্যতা মোতাবেক পদায়নের নির্দেশও। 6 মাসের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ পদবঞ্চিত কয়েকশো কর্মকর্তা কর্মচারী। 2024 সালের 22 অক্টোবর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেই অনেককেই বিভিন্ন জেলায় বদলি করা হয়, এমন অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে পদোন্নতি দেওয়া উচিত ছিল, সেটা বিষয়ে উনি কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং আমাদেরকে হয়রানি করছেন এবং আমাদের চাকরি নিয়ে টানাটানি করতেছেন। উনি অনিয়ম করেছেন সেটা মন্ত্রণালয় প্রমাণ করছেন। যারা মানববন্ধনে জড়িত ছিলেন ওনাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি সহ প্রশাসনিক হয়রানি তাদেরকে করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করতে চাইলে কর্মকর্তারা জানান তিনি ছুটিতে। তারপরও বেশ কয়েকবার ফোন কলে যোগাযোগের চেষ্টা করা হলেও আসেনি উত্তর। সরকার যখন অনিয়ম দুর্নীতি দূর করে ব্যাংকসহ আর্থিক খাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন কোনো ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার পরও ব্যবস্থাপনা নিতে বিলম্ব করায় অনিয়মকে উস্কে দেওয়ার শামিল বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।
যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান, তিনি চলমান অবস্থায় যদি এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকতে পারেন, তাহলে ধরতে হবে যে যার নজরদারি সংস্থা যারা, তাদেরও এখানে দায়িত্বের ক্ষেত্রে পালনের ক্ষেত্রে ঘাটতি আছে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমি না জেনে তো এগুলো বলতে পারবো না। তার নামে বিভাগীয় পর্যায়ে মামলাও আমি দেখতে হবে। দেশে বাংলাদেশ আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা রয়েছে 250টি, আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 800। তবে অনেক পদই এখনো ফাঁকা বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছর প্রথম 5 মাসে রফতানি কমেছে 8% বেশি। বছর ব্যবধানে প্রায় 6.25% কমেছে রফতানির পরিমাণ, 2% কমেছে পোশাকের গড় মূল্য। বিপরীতে বড় প্রবৃদ্ধি হয়েছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, চীন ভারতের রফতানি কমলেও অভ্যন্তরীণ জটিলতায় সুযোগ নিতে পারছে না বাংলাদেশ। MS আরিফিনের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2025-26 অর্থ বছরে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে 4% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। অথচ 2026-এরই প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে সময়ে বাজারটিতে রপ্তানি কমেছে 8.08%। এমন তথ্যই মিলেছে ইউএস বাণিজ্য দপ্তরের টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অটেকজার সবশেষ পরিসংখ্যানে। অটেকজার তথ্য, এই সময়ে যুক্তরাষ্ট্রে 324 কোটি 5 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। তবে কম্বোডিয়া 14.90 আর ইন্দোনেশিয়ার 5.49% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শুধু আয় নয়, বাজারটিতে কমেছে বাংলাদেশের রপ্তানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক গেছে 108 কোটি 50 লাখ এসএমই, যা আগের বছরের তুলনায় 6.21% কম। কম্পিটিশন করতে চায়নার সাথে, আমি কম্পিটিশন করতে ভারতের সাথে, আমি কম্পিটিশন করতে ভিয়েতনামের সাথে। সেখানে তারা অনেক ধরনের ট্যাক্স হলিডে রেখেছে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। আর সেই জায়গায় আমি যখন কম্পিটিশন টিকতে পারতাম, তখন আমার উপর আপনি 27% ট্যাক্স ধার্য করলেন। তার মানে ভবিষ্যতে আমার আসলে সক্ষমতা আরও দিন দিন কমতে থাকবে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। প্রণোদনা সহ নীতি সহায়তার অভাবে চীন বিমুখ যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুফল নিতে পারেনি বাংলাদেশ। আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। সামান্য প্রণোদনা নিতে গিয়ে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, তার চেয়ে এই প্রণোদনা প্রত্যাহার করে নেওয়া আমরা মনে করি অনেক ভালো। অটেকজার তথ্য, একক হিসাবে মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 6.04%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া নজিরবিহীন হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে মার্কিন সেনারা। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইরানের ওপর একের পর এক বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই তেহরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রথমবারের মতো ইরানে আত্মঘাতী নৌ ড্রোন ব্যবহার করার দাবিও করেছে ওয়াশিংটন। হামলার পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক ও মাশাহের সহ বেশ কয়েকটি এলাকা। হামলায় ইরানের টেলিযোগাযোগ ও বিদ্যুৎ বিভাগের কর্মী সহ বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা প্রতিরোধ হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমানে থাকা মার্কিন বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তেহরান। আইআরজিসির দাবি, তাদের এই নিখুঁত আঘাতে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ডিপো, বাহরাইনের মার্কিন ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কুয়েতের হিমার্স রকেট ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এর আগে এক বিবৃতিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরান। তেহরানের অভিযোগ, মাত্র ২৫ দিন আগে হওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘন করে জাতিসংঘ সনদের পরিপন্থী কাজ করেছে ট্রাম্প প্রশাসন। পাল্টাপাল্টি তীব্র সংঘাতের মাঝেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। ওয়াশিংটন সাফ জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণে নেই এবং থাকবে না। তবে মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, হরমুজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছেন। দগ্ধ আহত অর্ধশতাধিক। স্থানীয় সময় রোববার মধ্যরাতে পানশালাটিতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের কাছে একটি বৈদ্যুতিক সার্কিট ব্রেকার থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো পানশালার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। এরপরই বিস্ফোরণের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এবার ক্রিকেটের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে এখন বুলাওয়েতে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জয়ের দেখা পেলেও সিরিজটা হেরেছে ২-১ ব্যবধানে। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। বাকি দুটি ম্যাচ হবে 17-19 জুলাই। বুলাওয়েতে পৌঁছে অনুশীলন সেরে নিয়েছে ফিল সিমন্সের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারা জায়গা জায়গা গর্ত, হাঁটতে গেলে পড়ে জায়গা, রিক্সাতে যাওয়া হয়, বাড়তি টাকা আমাদেরকে গুনতে হয়। সব জায়গায় পানি, পুরো ড্রেনে হাঁটু পর্যন্ত পানি। বানের পানিতে বিপর্যস্ত চট্টগ্রাম অঞ্চল। এবার উত্তর ও পূর্বের ৯ জেলায় বন্যার পূর্বাভাস। ১১ জেলা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। রেকর্ড বৃষ্টিতে ঢাকায়ও জলজট। জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, এগিয়ে নিয়ে যাবে দেশ। বরিশালে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী করলেন বৃক্ষরোপণ। এবং জুলাই হত্যা মামলায় আবু দীপু মনি সহ 10 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে। চলতি মাসে অভিযোগ দাখিল। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ। এই ছিল দুপুরের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবল টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।